রংপুর রাইডার্স ফরচুন বরিশালের মধ্যে আমরা একটা আলাদা লড়াইয়ের একটা স্বাদ পাই, একটা উত্তেজনার একটা পারদ উপরে নিচে উঠে নামে। সেই লড়াইটা কিন্তু আগামীকালকে আবারও হতে যাচ্ছে। বিপিএলে এই দুই জায়ান্ট তারা খেলতে যাচ্ছে, একদিকে রংপুর রাইডার্স সাবেক চ্যাম্পিয়ন, আরেকদিকে ফরচুন বরিশাল যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই ম্যাচটা নিয়ে কিন্তু আজকে আমাদের কথা বলতেই হবে। সবাইকে আমন্ত্রণ বেলামে প্রেজেন্টস ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমার সাথে আজকে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং একই সাথে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা। আমরা কথা বলতে চাই বিপিএল নিয়ে, এবং বিপিএলে কালকে যে ম্যাচটা হয়েছে সেটা নিয়ে। আজকে যেহেতু বিপিএলে একটা বিরতির দিন, আজকে এমনি ক্রিকেটের তো অ্যাক্টিভিটিস চলছে, যেহেতু বিপিএলে একটা বিরতির দিন, আগামীকালকে দুটো ম্যাচ, সেই ম্যাচগুলো নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই একটু দেখে নিতে চাই গতকালকে যে ম্যাচটা হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের, সেই ম্যাচের স্কোর কার্ডটা একবার দেখে নিতে চাই, তারপর আমরা আলোচনাটা শুরু করি। ফরচুন বরিশাল 7 উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। সিলেট স্ট্রাইকার্স এখনও উইনলেস, যারা ঢাকা ক্যাপিটালসের পাশাপাশি তারাও এখন পর্যন্ত একটা জয়ের মুখ দেখেনি। সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করে 125 রান করেছিল, আরিফুল হক 36 রান করেছিলেন, জর্জ মানসে 28, জাকির হাসান 25, রিশাদ হোসেন কাল 3 উইকেট নিয়েছেন, জাহানদাদ খান তিনিও 3 উইকেট নিয়েছেন। ফরচুন বরিশাল ব্যাট করতে নেমে তামিম ইকবাল ব্যর্থ হলেও কাইল মায়ার্স তিনি এইবারে যাত্রাটা বাঁচিয়ে দিয়েছেন। এবারে যাত্রায় কাইল মায়ার্স 59 রানে অপরাজিত ছিলেন। তাহিদ হৃদয় 48 করেছেন, নাজমুল শান্ত 4, গতকালকে তিনি উইকেট কিপার হিসেবেও খেলেছেন। তানজিম সাকিব তিনি তার কাজটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন করার জন্য, 2 উইকেট নিয়েছেন। রাকিম কর্নওয়াল সিলেটের খুব আলোচিত ক্রিকেটার, তিনি 1 উইকেট নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত জয়টা হয়নি। আমি একটু চলে যেতে চাই ইশতিয়াক আহমেদের কাছে। ইশতিয়াক আহমেদ, যদি একটু বলতেন যে সিলেট স্ট্রাইকার্স, আমরা ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেক বেশি আলোচনা করি, কারণ ঢাকাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়ে আসছে মাঠের বাইরে, কিন্তু সিলেট স্ট্রাইকার্স তারা উইনলেস। প্রবলেমটা বেসিক্যালি কি হচ্ছে তাদের সাথে? আমার মনে হয় সিলেট স্ট্রাইকার্সে আরিফুল হক, তানজিম সাকিব আছে, জাকির আলী অ্যান্ড দেন জাকির হোসেন, খুব একটা আমি বলবো না যে কমপ্লিট একটা সাইড। আমরা একটা খেলাতে দেখেছি যেখানে জাকির আলী ভালো খেলেছে, জাকির হাসান মোটামুটি ভালো খেলছে, অ্যান্ড দেন ইউ হ্যাভ রনি তালুকদার এক্সপ্লোসিভ প্লেয়ার একসময় ছিল, জর্জ মানসি ফ্রম আই থিঙ্ক স্কটল্যান্ড প্লেয়ার, মারমুখী প্লেয়ার, কিন্তু বিপিএল টি20তে খুব একটা জ্বলে ওঠে নাই। সো আই থিঙ্ক যদি ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স ম্যান টু ম্যানও যদি আমরা তুলনা করি, অবভিয়াসলি ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড অন পেপার দ্য ভেরি গুড সাইড, কিন্তু ইন্ট্রোডাকশন অ্যাজ ইউ রাইটলি সেড, ওরা কিন্তু এখনও যেই ধরনের দল সেই ধরনের কিন্তু প্রুভ করতে পারে নাই। তামিম ইকবাল একটাতে, এটা কি তারা আসলে দেখাতে পারছে না, নাকি কিছুটা রিজার্ভ করে রাখছে? এখন এটা বলবো না যে ইট ইজ আর্লি ডেজ, তারপরে বলতে হয় যে টুর্নামেন্টের বেশি দিন হয়নি। রংপুর রাইডার্স লাস্ট ইয়ার আই থিঙ্ক ফাইনালি গিয়ে হারলো, জি, ইফ আই এম নট রং, গেলবারে না রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়াস ছিল, রংপুর রাইডার্সের ছিল সাথে খেলা ছিল। মানে মোট কথা যে ইউ নেভার নো টিল দ্য লাস্ট ম্যাচ। তো ফরচুন বরিশাল এখন পর্যন্ত ওরকম খুব একটা জ্বলে ওঠে নেই। রংপুর রাইডার্স 5 out of 5, বাট আমরা টি20 টুর্নামেন্টগুলোতে প্রায় দেখে থাকি যারা এরকম উইনিং রানে থাকেন হঠাৎ করে একটা ছন্দপতন হয়। ইভেন সিলেট স্ট্রাইকার্সের সাথে কিন্তু এমনটা হয়েছিল। এক্স্যাক্টলি, বাট ফরচুন বরিশাল ইজ আ মোর অর লেস কমপ্লিট সাইড। অবশ্যই। আমরা আমাদের আরেকজন অতিথি আসিয়া ইসলাম দোলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি জানতে চাচ্ছিলাম এবারে বিপিএলে আপনি কোন দলটাকে সমর্থন করছেন? একটা দলের জার্সি আপনার গায়ে দেখতে পাচ্ছি, রংপুর রাইডার্স। আপনি কি সত্যি রংপুর রাইডার্সের সমর্থক? আর যদি তাই হয়ে থাকে তাহলে কেন রংপুর রাইডার্স সমর্থন করছেন? ফার্স্ট অফ অল আমি রংপুরের মেয়ে, সো নিজের দেশে নিজের জায়গার যে টিমটা সেটার প্রতি একটা অন্যরকম টান কাজ করে। অ্যান্ড সেকেন্ডলি রংপুর রাইডার্স এমন একটা টিম, এটা একটা ফ্রাঞ্চাইজি দল। শুরু থেকেই বিপিএলে যখন থেকে শুরু হয়েছে, শুরু থেকেই দলটি এমনভাবে সাজানো হয় প্লেয়ার্স দিয়ে, সো সবাই অনেক বেশি স্ট্রং থাকে, এক একজন এক এক দিকে খুব এক্সপার্ট থাকে। সো সবসময় আসলে হার জিত থাকবেই, তারপরেও আসলে খেলা দেখে আমরা অনেকটা শান্তি পাই। সো এই কারণে দোলা, আপনার বাড়ি রংপুর, এটা আপনি উল্লেখ করে দিয়েছেন, তা নাহলে আমি কিন্তু একটা প্রশ্ন করেই বসতাম, হয়তো বা মজার ছলে করতাম যে না, দলটা 5 ম্যাচে 5টা জয় পেয়েছে, তারা এখন সবার উপরে আছে, এই কারণে আছে না একটা দল জিতছে সেই দলটার
সেই দলটাকে সাপোর্ট করি, মানে এরকম কিছু কি যে না? একদমই না। ওই যে বললাম যে হারলেও, যেমন ওয়ার্ল্ড কাপ যখন হতো তখন আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, তো হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, এটা আমার একটা ভালো লাগে। কারণ ফ্যামিলিগতভাবে আমি আমার দাদুকে দেখেছি আর্জেন্টিনার সাপোর্টার ছিল, এবং আমাদের বাসায় খুব হই হুল্লোড় হতো, খেলা শেষে একটা খিচুড়ি পার্টি হতো। সো আমাদের বাসায় যখনই ক্রিকেট খেলা শুরু হয় বিপিএল, তখন আসলে আমরা রংপুর রাইডার্সের খেলা দেখার জন্যই বেশি আগ্রহ নিয়ে থাকি। ওই যে বললাম, নিজের জায়গার মানে টিমের প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে, এবং সেই সাথে ওই যে বললাম যে এটা একটা ফ্র্যাঞ্চাইজি দল, যে হারলেও মানে আমরা একটু দেখে, খেলা দেখে শান্তি পাই, যে না ভালো খেলছে, চেষ্টা করছে প্রাণপণ। তো সেই জায়গা থেকে আরও একটা ব্যাপার কাজ করছে, এই বছর বিপিএলে আমি রংপুর রাইডার্সের অ্যাজ এ ফ্যান ডেডিকেটেড একটা গান করেছি আমার নিজ অর্থায়নে। সো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার যে আমি তাদের সাথে আমার গানটাকে কোলাবরেট করতে পেরেছি। কোনো ফিডব্যাক কি পেয়েছেন রংপুরে? হ্যাঁ, অবশ্যই। রংপুর রাইডার্সের যেটা পেজ, অফিসিয়াল পেজ, সেখান থেকে আমার গানের মিউজিক ভিডিওটা প্রকাশ পেয়েছে, এবং তারা আমাকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে অ্যাজ এ ফ্যান। সো আর আমার গানটা প্রকাশ পাওয়ার পরেও 2টা ম্যাচ জিতেছি, এবং মাশাআল্লাহ অনেক ভালো ভিউজও এসেছে, সবাই অনেক রেসপন্স করছে। সো আসলে লাকটা অনেক ভালো যাচ্ছে আপাতত। সো আপনি কিছুক্ষণ আগেই বললেন যে এরকম যারা একটানা ম্যাচ জিতে, তারা একটা সময় গিয়ে হঠাৎ করে একটু হয়ে যায়, বাট এটা হয়ে গেলে আসলে করার কিছু নাই, কারণ সব কিছু আসলে লাক অনেক সময় অনেক কিছু ফেভার করে না। বাট আমরা তারপরেও স্যাটিসফাই, কারণ আমাদের দলে যারা আছে তারা যেভাবে খেলে আসছেন, অনেকের প্রতি আমাদের কোনো প্রত্যাশাই ছিল না, কিন্তু তারা অনেক ভালো খেলছে মাঠে। সো এবার মনে হয় মিরাকেলাস কিছু ঘটতে পারে। অবশ্যই, মানে আপনি দারুণ একটা, মানে আপনার অঞ্চল ভিত্তিক যে দল কিংবা ইজম একটা থাকে, এটা খুব নোটেবল একটা জিনিস ইশতিয়াক ভাই। আমরা বিপিএল একদম শুরু থেকে এখনকার যাত্রা পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি। অনেক দলের কিন্তু মালিকানা চেঞ্জ হয়, ফ্র্যাঞ্চাইজি নেম বারবার চেঞ্জ হয়, তারপরেও কিন্তু কিছু মানুষের তার অঞ্চলের দলের প্রতি ভালোবাসাটা থাকে। এইটাকে কি আমরা আরেকটু স্ট্রংলি এস্টাবলিশ করতে পারতাম কিনা, কিংবা বিসিবি স্ট্রংলি এস্টাবলিশ করতে পারতাম? কেন বলছি, এই যে দোলা আজকে বলছেন রংপুরের মেয়ে, রংপুর সাপোর্ট করছেন, গতকাল তাসনিমা নিকে এসেছিলেন, চিটাগংয়ের মেয়ে, তিনি চিটাগংকে সাপোর্ট করছেন এবং একই সাথে চিটাগংয়ে বিপিএলে পারফর্ম করেছেন কনসার্টে। এই জিনিসটাকে আমরা স্ট্রংলি আরেকটু এস্টাবলিশ করতে পারতাম কিনা, দলগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারতাম? নিশ্চয়ই, বোঝা গেছে যে ওনার একটা আনুগত্য আছে রংপুরের প্রতি, এটাই হওয়া উচিত। আমাদের এখানে হচ্ছে না এই কারণে যে আমরা প্রতি বছর নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি দেখি। এখানে বিসিবির এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটা ডাইরেক্ট কোনো কমিউনিকেশন আজ কতখানি আছে জানি না, কোনো রকমের মিউচুয়াল বেনিফিট কিংবা বিপিএলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিংবা যতখানি বিসিবিকে তৎপর হওয়া উচিত তত তৎপর হচ্ছে কি না। আরেকটা হচ্ছে যে খেলার মান ওভারঅল, আমার মনে হয় ক্রিকেটাররা এখন পর্যন্ত ঠিক ওই লেভেলে তাদের ক্রিকেটটাও নিয়ে যেতে পারেনি, যাতে করে ফ্র্যাঞ্চাইজিরা উদ্বুদ্ধ হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কী হচ্ছে, তারা বিনিয়োগ করছে, ফলে তারা কিছু আশা করছে রিটার্নস, কিন্তু রিটার্নস অবভিয়াসলি তারা তো লুজিং কনসার্নের জন্য বিনিয়োগ করবে না, তারা তো প্রফিট করার জন্যই বিনিয়োগ করবে। প্রফিট আদৌ কত হচ্ছে না হচ্ছে, প্রফিট লস কি হচ্ছে না হচ্ছে, বিসিবির তরফ থেকে যতখানি এটা প্রকাশ পাওয়া উচিত কিংবা ট্রান্সপারেন্ট হওয়া উচিত, আমার মনে হয় সেখানে একটু ফাঁক রয়ে যাচ্ছে। তো এখানে আই থিঙ্ক প্রফিট শেয়ারিংয়ের যে ব্যাপার, যেটা আমরা কোনো এক সময় শুনছিলাম, সেটা হয়তো বা হয় না, কিংবা বিসিবি বলে আমরা ওরকম প্রফিট করি না, বিধায় আমরা প্রফিট শেয়ারিংয়ের প্রশ্ন আসে না। সো এইসব কারণে আমার মনে হয় এটা প্রথমত ফ্র্যাঞ্চাইজিরা ডিমোটিভেটেড ফিল করে এবং এগিয়ে আসে না। যদি এরা, আমরা ইন্ডিয়ান আইপিএল কি দেখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমরা দেখি কলকাতা নাইট রাইডার্সে শাহরুখ খান এখন পর্যন্ত আছে, প্রীতি জিন্টা পাঞ্জাব কিংসের সাথে আছে, শিল্পা শেট্টি কোন একটা দলের সাথে আছে, যারা যারা যে দল দিয়ে শুরু করেছে এখনও সেটাই আছে। এবং প্রত্যেকটা স্টেটেও আমরা দেখি যে বিপিএলের কারণে এত উন্নতি হচ্ছে, নট জাস্ট ক্রিকেট, ওভারঅল স্টেট হ্যাজ বিন ইজ রিচ এবং সমৃদ্ধ সব দিক দিয়ে। সো ওইটা হচ্ছে আমার মনে হয় বিসিসিআইয়ের সাথে আইপিএলের যে একটা কমিউনিকেশন কিংবা একটা যে টিমগুলোর সাথে একটা সিনক্রোনাইজেশনটা হয়ে গিয়েছে, সেটা হওয়া উচিত আমার মনে হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ওভারঅল কন্ডিশনস ভালো হওয়া উচিত। এবার দেখছি আমরা বিপিএলে ভালো রান করছে, এই ধরনের রান করানোর মতো পরিস্থিতি আমাদেরকে এই করতে, উই হ্যাভ টু প্লে গুড ব্রাইট ক্রিকেট সো দ্যাট পিপল এনজয়, সো দ্যাট ফ্র্যাঞ্চাইজিস গেট মোটিভেটেড, টপ কোয়ালিটি ক্রিকেট যেন হয়, উইকেটস যেন ভালো হয়।
আমরা যদি প্রসার যদি না ঘটাই, কেবলমাত্র 2-3টা ভেন্যুতে খেলিয়ে আমার মনে হয় যে অনেক কিছু করার আছে। অবশ্যই মানে ইনভলভমেন্টসটা বাড়াতে হবে। আমরা ক্রিকেট পাগল জাতি অবশ্যই, ভারতের থেকে তো নিশ্চয়ই কম নই, কিন্তু তারপরেও আমাদের ইনভলভমেন্টটা যতখানি সামর্থ্য আছে আমার মনে হয় তার 50% আমরা অ্যাচিভ করি নাই। অবশ্যই আমরা একটু আসিয়া ইসলাম দোলার কাছে আবার যেতে চাই। রংপুর রাইডার্সকে ভালোবেসে আপনি যেই গানটি তৈরি করেছেন, যদি একটু গানটা গেয়ে শোনাতেন কিছুটা, তাহলে আমরা একটু উপভোগ করতাম। চেষ্টা করছি। আইলো বাহে আইলো আবার জয়ে লড়াই, শিরোপা হাতে ফিরবো ঘরে পণ করেছি তাই। আইলো বাহে আইলো আবার জয়ে লড়াই, শিরোপা হাতে ফিরবো ঘরে পণ করেছি তাই। মাঠে লড়বো হাড্ডা হাড্ডি, উইকেট ভাঙবো পাল্টা পাল্টি, বলে বলে বাউন্ডারি, উল্লাসে গ্যালারি, ব্যাট হাতে দামাল ছেলে, নামলে যেন সেঞ্চুরি। রংপুর রাইডার্স টিম অফ ফাইটার্স, রংপুর রাইডার্স লেটস ডু সাম ফায়ার্স। রংপুর রাইডার্স টিম অফ ফাইটার্স, রংপুর রাইডার্স লেটস ডু সাম ফায়ার্স। অনেক সুন্দর, অনেক দারুণ গান, দারুণ গান। রংপুরের মানে রংপুর ভাষা নিয়ে আমরা অনেক সময় অনেক মজার মজার অনেক উক্তি শুনি, এরকম কোনো কি মানে ভাষাটা আঞ্চলিক ভাষাতে নিশ্চয়ই কথা বলতে পারেন, যদি কিছু কথা বলে শোনাতেন। আমরা অনেক আশাবাদী আমার রংপুর টিম নিয়ে। আমি অ্যাকচুয়ালি রংপুর কি রংপুরই হয় নাকি অনেকে কিন্তু অঙ্কুর অঙ্কুর বলে? এটা অ্যাকচুয়ালি যারা একদম খুব রুরাল এরিয়াতে বড় হয়েছে রংপুরে। আমি আসলে শহরে বড় হয়েছি, সো আমার মধ্যে খুব বেশি আঞ্চলিকতা নেই, বাট আমি ওদের কথাগুলো মাঝে মাঝে বুঝতে পারি। সো আমি ট্রাই করি আমার অঙ্কুর এলাও পর্যন্ত ভালো খেলছে। আমরা প্রত্যাশা করতেছি সামনে তো অনেক ভালো খেলবে। আর ক্রিকেট তো আমার ইমোশন, সো আমরা ক্রিকেট খেলাকে খুব ভালোবাসি। দ্যাটস ইট। অবশ্যই আসিয়া ইসলাম দোলা, আমি এইবারে যে বিপিএলটা শুরু হয়েছে তার আগে এবার প্রথমবারের মতো আমরা কনসার্ট দেখেছি, অনেকগুলো ইভেন্ট। এই রঙিন আয়োজনগুলো তো আমরা বিপিএলও দেখে থাকি কিংবা অন্যান্য আয়োজনেও দেখে থাকি। এবার আমরা বিপিএলে দেখেছি, এইটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। 3টা মেজর ইভেন্টে 3টা কনসার্ট হয়েছে। আপনি এই ইভেন্টগুলোকে কীভাবে দেখছেন, পজিটিভলি আর নেগেটিভলি? যদি পজিটিভলি দেখে থাকেন তাহলে কেন? আমি পজিটিভলি এই জন্যই দেখছি যে আমরা অনেক কাজের প্রেশারে যখন খুব হ্যাম্পার হয়ে থাকি, তখন আমাদের খুব সুন্দর সুস্থ সাংস্কৃতিক এন্টারটেনমেন্ট দরকার হয়। সেটা আমরা আমাদের যার যার রুচি অনুযায়ী আমরা আমাদের এন্টারটেনমেন্টটাকে চুজ করে নেই। সো যেহেতু আমাদের 3টা প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেক ধরনের আর্টিস্ট পারফর্ম করেছে, তো এখানে আমরা অনেকটা উৎসাহ পেয়েছি, আমরা অনেকটা রিফ্রেশমেন্ট পেয়েছি। এবং সরকার পতনের পর দেশের অবস্থা যেরকম হয়েছিল, তারপরেও যে আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে এবং গ্যালারি মোটামুটি ভরে যাচ্ছে, সবার মধ্যে একটা বিপিএল নিয়ে একটা উন্মাদনা দেখা যাচ্ছে। সো এটা আসলে আমাদের জন্য অনেকটা পজিটিভ, যে আমরা আসলে অনেকটা ডিপ্রেশন, আমরা অনেকটা বাজে সময় থেকে বের হয়ে আসতে পারছি। খেলাটা আমাদের জন্য অনেক বড় একটা রিফ্রেশমেন্ট। সো এটাকে আমি খুব ভালোভাবে দেখছি। অবশ্যই। এবং একই সাথে আরও কি কোনো পরামর্শ আছে কিনা, মানে বিসিবির প্রতি কিংবা যারা আয়োজন করছেন এগুলোকে ঘিরে ইভেন্টসগুলো, আর একটু কোনো পরামর্শ থাকে কিনা? আমি সবসময় বলবো যে যেমন এবার অনেক টিমই গান করেনি, নতুন গান। আমরা আসলে আমরা যারা আর্টিস্ট, আমরা কিন্তু চেষ্টা করি বা আশায় থাকি কোনো একটা অকেশনকে বেস করে আমরা গান করব। সো এটা আসলে হওয়া উচিত, কেননা কোনো একটা গানের মেইন থিম সং, মানে কোনো একটা দলের মেইন থিম সং থাকবেই, কিন্তু তারপরেও কিন্তু নিউ মিউজিক, নিউ টেস্ট, অ্যাজ এ ফ্যান ডেডিকেটেড সং যেমন আমি করেছি, সেরকম কিন্তু অনেকেই করতে পারে এবং তারাও অন্য আর্টিস্টদেরকে করার জন্য উৎসাহ দিতে পারে এবং ব্যবস্থা করতে পারে। এতে করে হয় কি, আমাদের নতুন নতুন গান আসে, আমাদের মিউজিক টেস্টটা চেঞ্জ হয় এবং আমাদের মধ্যে, আমাদের প্লেয়ারদের মধ্যে, ক্রিকেট প্লেয়ারদের মধ্যে একটা স্পিড তৈরি হয়। যেমন আমি যে গানটা করেছি এখন অ্যাকোস্টিকভাবে আমি যেভাবে বাজিয়েছি, এটা আসলে এই সিচুয়েশনকে বেস করে আমি এইভাবে বাজিয়েছি, বাট গানের যে মিউজিক ভিডিওটা মূল, এই গানের যেরকম রেসপন্স পাচ্ছি, এটা যখন মাঠে বাজবে
মানে ডেফিনেটলি প্লেয়ারদের মধ্যে একটা স্পিড কাজ করবে যে ইয়েস আমাদেরকে ভালো করতেই হবে, আমাদের দলকে জেতাতে হবে। সো এটা একটা গুড ইন্সপিরেশন, নতুন নতুন গান। সো এটা আমি মনে করি যে এই ব্যাপারে তাদেরকে একটু দৃষ্টিপাত দেওয়া উচিত। অবশ্যই। ইশতিয়াক আহমেদ, অনেক তো মানে নতুনত্ব কথা বলেছিল বিসিবি, আমরা সেই নতুনত্ব মাঠে দেখেছি, আমরা কনসার্ট দেখেছি, আমরা নানা রকম ইভেন্ট দেখেছি, তার বাইরে আর কেমন নতুনত্ব চোখে পড়ছে এবারে বিপিএলে? খুব একটা কিছু মনে হচ্ছে, এক্সেপ্টিং খরচ একটু বেশি হয়েছে আমি মনে করি যে, বাট আশান্বিত হয়েছি যে খেলাগুলা ভালো কোয়ালিটি খেলা দেখতে পাচ্ছি। জি, বড় রান করছে টিমগুলা, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সরাও ভালো খেলছে। কোয়ালিটি অফ ক্রিকেট আই থিঙ্ক ইজ মাচ বেটার দেন দ্য লাস্ট টাইম। সো প্রাপ্তির মধ্যে সেটাই আছে। আদারওয়াইজ আই থিঙ্ক নতুনত্ব যদি কোনো কিছু বলি, আমি তো খুব একটা নতুন কোনো কিছু একটা পাচ্ছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে এরকম কি মনে হয় না যখন আপনি লাইভ ম্যাচ দেখছেন, একটা ইভেন্ট দেখলেন, হ্যাঁ এই জিনিসটা আরে গতবার তো ছিল না, এরকম কোনো কিছু? না, আমার মনে হয় যে ডিআরএস হতে পারে লাস্ট টাইম কোনো একটা সময় ছিল না, জি, পরে মাঝপথে অ্যাড হয়েছে। এখন এখানে প্রথম থেকেই আমরা সেটা দেখতে পাচ্ছি। ধারাভাষ্যও আমি বলবো না বিশাল কোনো একটা পরিবর্তন কিংবা আশা জাগানো কোনো কিছু, সেটাও না। বাট আশান্বিত যে প্রথমেই বললাম, আই থিঙ্ক দ্য কোয়ালিটি অফ ক্রিকেট ইজ লিটল বেটার, উইচ শুড বি দ্য কেস। We should produce some good এবং উইকেটেও মেবি কিছু একটা, হ্যাঁ উইকেটেও আমরা, আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন, সবচেয়ে বড় যদি কিছু একটা, as you rightly said, what changes we see, I think the quality of wickets, that's the only change. অবশ্যই আমরা আরও কথা বলবো বিপিএল নিয়ে, একটা বিরতি নিয়ে ফিরতে হচ্ছে আমাদেরকে। দর্শক, কথা বলছিলাম বিপিএল নিয়ে আরও কথা আছে, আমাদের সাথেই থাকতে হবে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই এক্সপো গ্রুপে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমা ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ, এবং একই সাথে আছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা। আমরা কথা বলছিলাম বিপিএলের গতকালকের ম্যাচটা নিয়ে, বিপিএলের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আমরা একটু দেখে আসবো আজকে যেহেতু বিরতি, আগামীকালকে কী কী ম্যাচগুলো আছে সেগুলো দেখে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আগামীকালকে প্রথম ম্যাচটাই একেবারে হাই ভোল্টেজ ম্যাচ, দুপুর 1:30টায় ফরচুন বরিশাল রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, রংপুর রাইডার্স সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগ জয়ী টিম, দুর্দান্ত ফর্মে আছে তারা। 5 ম্যাচের 5টিতেই জয় পেয়েছে। ম্যাচটা অবশ্যই কঠিন হবে। এরপরের ম্যাচটা একটু দেখতে চাচ্ছিলাম, সন্ধ্যে 6:30টায় ঢাকা ক্যাপিটালস, যারা এখনও জয়ের সন্ধানে আছে কিন্তু এখনও পায়নি, একই সাথে তারা মুখোমুখি হবে চিটাগং কিংসের। এই ম্যাচটাও বেশ এক্সাইটিং হবে, আর কারোর জন্য না হোক ঢাকা ক্যাপিটালসের জন্য তো হবেই। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ইশতিয়াক ভাইয়ের সাথে যে কালকের ম্যাচটা মানে খুব তাড়াতাড়ি মনে হয় দুইটা দল আবার মুখোমুখি হচ্ছে। সেদিনই তো রংপুর আর ফরচুন বরিশাল খেললো, আবার মুখোমুখি হতে যাচ্ছে। এই দুইটা দল নিয়ে আসলে মানে ম্যাচটা কেমন হতে পারে কালকে দুপুরের দিকে খেলাটা? ফরচুনের কি জন্য টাফ হবে কিনা রংপুরকে হারানোটা? যে ফর্মে রংপুর আছে, আমার কাছে মনে হচ্ছে যে রংপুরকে আসলেই হারানোটা একটু টাফ হবে। এবং যেভাবে বোলিং করছে নাহিদ রানা, যে ধরনের ফর্মে আছে, এবং কেবলমাত্র প্রথম ম্যাচেই মাহমুদুল রিয়াদ যে ব্যাটিং পেয়েছে, তারপরে কিন্তু খুব একটা ব্যাটিং করার সুযোগ পায়নি। তামিম ইকবাল একটা ইনিংস 86 নট আউট খেললো। আমার মনে হয় যে তার 2টা 50 আছে নাকি? না, একটা 50 আছে, একটা 0, একটা 86 নট আউট, একটা 0। তো তামিম ইকবালকে আমরা খুব একটা ওরকম ফর্মে পাইনি। মাহমুদুল রিয়াদ, তামিম ইকবাল ভার্সেস নাহিদ রানা, এক্সপেক্টেড ইন দ্য ফার্স্ট ম্যাচ, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। দুইজনকে বোর্ড মারলো। আমরা যখন মানে রিসেন্ট পারফরমেন্সের কথা বলছি, আমরা একটু দেখে আসতে চাই যে টেবিলে যারা পার্সোনাল পারফরমেন্সের দিক দিয়ে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে কে টেবিলটা লিড করছে, আমরা একটু সেরা বলার এবং ব্যাটারদের দেখে আসতে চাই। এখন পর্যন্ত কারা কারা লিড করছেন একটু যদি দেখাতে পারি আমরা। সর্বোচ্চ রান অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সে 5 ম্যাচ খেলেছেন, 217 রান করেছেন, একটা সেঞ্চুরি আছে। সাইফ হাসান, তিনিও রংপুর রাইডার্সের, তিনিও 5 ম্যাচে 199 রান করেছেন। এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহী, তিনি 4 ম্যাচে করেছেন 185। ইয়াসির আলী রাব্বি, দুর্বার রাজশাহী, 4টা ম্যাচ খেলেছেন, 169 রান করেছেন। ওসমান খান, তিনি চিটাগং কিংসের, তিনি 141 রান করেছেন 2 ম্যাচ খেলে। আমরা একটু
বোলারদের তালিকাটা দেখে নিতে চাই, কারা কারা বোলিং পারফরমেন্সের সবার থেকে এগিয়ে আছেন। এখানে তাসকিন আহমেদকে দেখছি, দুবার রাজশাহী, তিনি 4 উইকেট পেয়েছে, 4 ম্যাচে 12 উইকেট পেয়েছেন। খুশদিল শাহ, তিনি 5টা উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের। নাহিদ রানা, তিনি রংপুর রাইডার্সের 9টা, দুঃখিত, খুশদিল শাহ 9টা, নাহিদ রানা 9টা। মেহেদী হাসান, তিনি নিয়েছেন 7টা উইকেট। তানজিন সাকিব, তিনি 6টা উইকেট নিয়েছেন। এই যে দেখুন, রংপুর রাইডার্স মানে তিনজনে মিলে নিয়েছেন 25টা উইকেট। মানে তাদের বোলিং পারফরমেন্সটা কি তাদেরকে আলাদা করে চেনা আছে, নাকি আমি অ্যালেক্স হেলসকে বেশি গুরুত্ব দিব? অ্যালেক্স হেলস, সাইফ হাসান, এই দুইজনকে আমার মনে হয় ওভারঅল একটা খুবই ব্যালেন্সড একটা সাইড। অ্যালেক্স হেলস, সাইফ হাসান, যে কিনা বেসিকলি টি-20 প্লেয়ার না, পরিণত একটা প্লেয়ার তাকে মনে হচ্ছে। ইফতেখার আহমদ, ফ্যান্টাস্টিক টি-20 প্লেয়ার। খুশদিল শাহ ইউজুয়ালি ইজ আ ব্যাটসম্যান, লেফট হ্যান্ডেড, পাকিস্তানের খুব অ্যাটাকিং প্লেয়ার ছিল, বাট তাকে আমরা বোলার রূপে দেখছি। এবং রংপুর রাইডার্সের ফ্র্যাঙ্কলি স্পিকিং, আই থিঙ্ক নুরুল হাসানের একটা বড় কৃতিত্ব আমি তাকে দিতে চাইবো, বিকজ সে যে দলে ডোমেস্টিক লিগে সে ক্যাপ্টেন্সি করেছে, নিজে ভালো খেলেছে, দল জিতিয়েছে। আমরা গ্লোবাল টি-20তেও দেখলাম, আমরা এনসিএলও দেখলাম, এখানেও দেখলাম একটা ধারাবাহিকতা তার আছে। অ্যান্ড তাকে নিয়ে, তার লিডারশিপ নিয়ে কিন্তু কথাবার্তা অনেক হচ্ছে। সো হি ইজ ওয়ান গাই যে কিনা নজর কেড়েছে অনেকের। আমরা নুরুল হাসান সোহানের ব্যাপারে যদি বলি, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, ইনজুরিতে পড়লেন, তারপরে তাকে ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতে হলো। তারপরে হঠাৎ করে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেলেন, একদম কোনো কিছুর মধ্যেই নেই আলোচনায় টি-20 দলে। এই মানুষটা গ্লোবাল সুপার লিগে যেই রকম একটা অনিশ্চয়তার মধ্যে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন, এইখানে সে দলটাকে জিতিয়ে যাচ্ছেন। মনে কি হয় যে তিনি একজন মানে আন্ডার রেটেড ক্রিকেটার, কিংবা মনে হচ্ছে যে তার লিডারশিপ কোয়ালিটি অনেক বেটার, আমরা যতটা চিন্তা করি তার থেকে বেশি বেটার? তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এই কারণেই, বিকজ অফ হিজ লিডারশিপ কোয়ালিটিস, এজ এ স্ট্রং প্লেয়ার, ফাইটিং প্লেয়ার। তখন ইম্প্যাক্ট শব্দটা খুব বেশি প্রচলিত ছিল, তো তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। অ্যান্ড হি ডিড হিজ জব। বাট ওর জিনিসটাকে হচ্ছে যে তার সাথে কম্পিটিশন আছে 2-3 জনের, মুশফিক রহিম আছে, লিটন দাস আছে, দেয়ার মেনি আদার্স। তো যার জন্য তাকে অস্বাভাবিক ভালো একটা পারফরমেন্স করতে হবে। সে যে অর্ডারে গিয়ে ব্যাটিং করে, সেখানে যদি অসাধারণ কোনো কিছু না করে, মানে সেন্সেশনাল যদি কোনো কিছু না করে, নুরুল হাসান, নট বিকজ যে সে ওভারলুকড, কিংবা নট বিকজ যে সে নেগলেক্টেড, কিংবা আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস ইজ যে পজিশনে খেলে সেখানে গিয়ে তাকে অতিমাত্রায় ভালো খেলতে হবে। অ্যান্ড এখন যেহেতু ক্যাপ্টেন্সি একটা ওয়াইড আছে, শান্ত করবে না। লিটন দাসকে নিয়ে কতখানি তার ফর্ম সে বজায় রাখতে পারবে, কিংবা ফর্মে ফেরত আসবে কি আসবে না, এই ধরনের প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে কি দেবে না, এদিক দিয়ে কিন্তু আবার নুরুল হাসান সিলেক্টরদের মাথায় আসবে, খেলবে তাদের মাথায় যে এরপরে যদি না আসে তাহলে কবে আসবে, টাফ লাক ফর তাহলে কিভাবে আসবে? আমার ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, হি ইজ ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, মেন্টালি এতটা কাম, এত শান্ত একজন। আমার মনে হয় উচিত হবে এই প্লেয়ারটাকে জন্য কিছু একটা করা। অবশ্যই আমি দোলাকে প্রশ্নটা যে করতে যাচ্ছি, আমি নিজেও জানি না কেন করতে যাচ্ছি, কারণ দোলার অ্যান্সার আমি জানি যে না, রংপুর আর ফরচুন বরিশালের খেলা কে জিতবে আপনার মনে হয়? মানে এইটা আপনার বিশ্বাসটা আছে না? রংপুর, আমি জানিয়ে রাখি, এর আগের ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে। ফরচুন বরিশালে দেখেন কারা আছে, তামিম ইকবাল আছে, তাওহিদ হৃদয় আছে, নাজমুল হোসেন শান্ত আছে, মুশফিকুর রহিম আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, এছাড়া শাহিন শাহ আফ্রিদির মতো ইন্টারন্যাশনাল স্টার আছে। তাদের মতো টিমকে, রংপুর রাইডার্সও টাফ টিম, কিন্তু তাদের টিমটা ব্যালেন্সড, টিম পারফরমেন্স। মনে হচ্ছে কি যে টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালকে হারিয়ে দেবে আপনার প্রিয় দল রংপুর রাইডার্স? আমার বিশ্বাস হারিয়ে দেবে, কেননা ফরচুন বরিশালে আসলে ওরকম বলার নেই। ওদের বলারের দিক থেকে ওরা অনেক উইক পয়েন্ট আছে। যেহেতু একটা টিম সাজাতে হয় হচ্ছে টোটাল ব্যালেন্স করে, হ্যাঁ, তো আমাদের রংপুর রাইডার্সের টিমে কিন্তু সব কিছু আপনি এই মুহূর্তেই বললেন যে অনেক ব্যালেন্স। বাট ফরচুনে ওখানে সবাই ভালো ব্যাটসম্যান আছে, বাট ওখানে ভালো বলার নেই, এটা তাদের একটা উইক পয়েন্ট। সো আমার মনে হয় যে যেহেতু অ্যালেক্স হেলস উনি 5টা ম্যাচের জন্য এসেছিলেন, উনি সম্ভবত কালকের ম্যাচটা খেলবেন না, এবং আমাদের সৌম্য সরকারও একটু ইনজুরিতে ছিল। কালকে যদি উনি খেলেন তাহলে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু যদি উনি না খেলেন তারপরেও আমাদের রংপুর রাইডার্সের টিমে যারা থাকবেন খেলবে তাদের প্রতি আমরা খুবই আশাবাদী, কেননা
যেহেতু তারা অনেক ভালো করছে অলরেডি, আর ভালো করতে করতে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক আপ হয়ে গেছে। সো এই কারণেই আমরা অনেক আশাবাদী যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। রংপুর রাইডার্সে তো বেশ খোঁজখবর রাখা হচ্ছে, খেলা দেখা হচ্ছে, কোন প্লেয়ারটাকে খুব বেশি ইমপ্রেসিভ মনে হয়, কোন প্লেয়ারটাকে বেশি ভালো লাগে? এখন তো নাহিদ রানাও যুক্ত হয়েছেন, অসাধারণ বোলার, বাংলাদেশের আপকামিং স্পিড স্টার বলা হচ্ছে। কাকে বেশি ভালো লাগে, কার খেলা বেশি ভালো লাগে? আপনি এই মুহূর্তে যার কথা বললেন, আমরা সবসময় আসলে খেলোয়াড় বলতেই আমরা সবসময় অলরাউন্ডার সাকিব আল হাসান বা একটা খুব কমন নাম বলে দিই। এই মুহূর্তে আপনি যার নাম বলেন নাহিদ রানা, উনি আসলেই অনেক ভালো করছেন। কেননা ভালো বল যদি না করে তাহলে তো অপোজিট দলকে ওইভাবে ট্যাকেল দেওয়া সম্ভব না। সো আমি বলবো যে নাহিদ রানা অনেক ভালো খেলছেন, এবং আরও অনেকেই নতুন এসছে যাদের নামগুলো আসলে আমরা যখন স্টেডিয়ামে খেলা দেখি তখন আমাদের মাথায় আসে, বাট ফেসে চিনি, নামটা বলতে গেলে আমরা গুলিয়ে ফেলি। সো আমি সবসময় চাইবো যে যারা নতুন আসছে রংপুর রাইডার্সে খেলছে তারা সবাই অনেক ভালো করছে, এবং ইন ফিউচার আসলে ওই যে বলি না সাকিব আল হাসানের মধ্যে আমরা আটকে আছি, অলরাউন্ডার এই জিনিসটা আসলে ভেঙে যাবে। কেননা অনেক প্রতিভাবান প্লেয়াররা আসছে, তারা রেডি হচ্ছে, তারা সেভাবেই রেডি হচ্ছে। সো আমরা তাদের সবাইকে খুব অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই ইশতিয়াক ভাই, নাহিদ রানার ব্যাপারে মানে একেবারে অনেকটা ভাগ্যগুণে পাওয়া, নাহিদ রানাকে রিটেইন করেনি রংপুর রাইডার্স, সেই প্লেয়ারটাই এখন ম্যাক্সিমাম ম্যাচেস ঘুরিয়ে দিচ্ছে। কি মনে হচ্ছে, মানে এইটা রংপুরের জন্য বাড়তি একটা পাওয়া বলতে গেলে নাকি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। খালি একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে তাকে বেশি যেন না খেলিয়ে ফেলি। হি ইজ দ্য মেইন স্ট্রাইক বোলার বাংলাদেশ দলের। এখন ফাস্ট বোলারদেরকে একটা যে রোটেশন পলিসি কিংবা ওদেরকে প্রিজার্ভ করা, ওদেরকে রেস্ট দেওয়া, ওদের ইনজুরি হয় কি না হয় ফিটনেসের দিকে একটু লক্ষ্য রাখা, আমার মনে হয় এটা আশা করবো। অবশ্যই আমরা আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ আয়োজনে আপনাদের সাথে আছেন কনক মাহমুদ, আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশতিয়াক আহমেদ, এবং সাথে আছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দোলা। আমরা কথা বলছিলাম কালকের ম্যাচটা নিয়ে, প্রথম ম্যাচটা নিয়ে। আমি পরের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম, তবে তার আগে একটু দোলার কাছ থেকে আরেকটা গান শুনবো আমরা, প্লিজ। এটা মনে হয় আমাদের আজকের প্রোগ্রামের শেষ গান। না না, শেষ গান না, এত তাড়াতাড়ি শেষ গান কিভাবে হয়, মাত্রই তো শুরু হলো। আচ্ছা, এখন যে গানটি করছি এই গানটি আমার নিজের লেখা ও সুরে 2024-এ এসেছিল আমার ইউটিউব চ্যানেল থেকে। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হবে সব হারিয়েছি। ভালোবাসা কখন হৃদয়ে কি দিয়ে যায়, চেনা অচেনা কেউ এসে মনে ধরা দেয়, অজানা বেগের ছোঁয়ায় মনে দেখা দেয়। ভালোবেসে মন যে তাই হারিয়ে যায়। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব সব হারিয়েছি। আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব হয়ে সব হারিয়েছি। বলেছিলে আমি তোমার, বলেছিলে শুধুই তোমার, তুমি সারা জীবন রবে আমার। সবই ছিল মিথ্যে বেকার, আমি ছিলাম শুধুই আমার। কেন মিথ্যে আশ্বাস দিলে আমায়, আমি কি পেয়েছি, বড় কষ্টে আছি, ভালোবেসে নিঃস্ব সব হারিয়েছি। আমি কি পেয়েছি,
অনেক সুন্দর, অনেক সুন্দর। সত্যি মানে লাস্ট পার্টে এসে এরকম একটা গানের খুব দরকার ছিল। এই ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলতে হয়, তার মধ্যে একটু গান টান হলে ভালোই হয়। হয়তোবা এটা আমাদের শোতে রচিত জি মানে হয়তোবা এটা আমাদের শেষ গান। আমরা একটু কালকের ম্যাচটা নিয়েও কথা বলতে হবে, যেটা সেকেন্ড ম্যাচটা আমরা একটু যেটা দেখেছিলাম সেটা যদি আরেকবার আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস চিটাগং কিংস। ঢাকা ক্যাপিটালস এখনও উইনলেস। ইশতিয়াক ভাই, ঢাকা কবে জয়টা পাবে? আমার বাড়ি ঢাকা, এই যে রংপুরের একজন ফ্যান, তার বাড়ি রংপুর, সে যেভাবে বলছে এবং রংপুরকে নিয়ে গানও বানাচ্ছে, আমরা কি করব? ঢাকা ক্যাপিটালস এখন একটা ম্যাচে জয় পাচ্ছে, কেন পাচ্ছে না? সেটাই, ঢাকাইয়া তো আমিও তো বুঝে উঠতে পারতেছি এটা হইতেছে কি না। এটা আমার মনে হয় আই এম ফিলিং স্যাড ফর শাকিব খান। সে অনেক আশা নিয়ে এসছে, অনেক চিন্তাভাবনা নিশ্চয়ই তার আছে, এবং আশা করব যে সে এই রেজাল্টে যেন হতাশ না হয়। প্রিভিয়াস শোজে বলেছি, এখনও বলছি যে এই ধরনের personalities need to get involved with BPL. BPL is an entertainment sort of package, you know. তো এখন লিটন দাস, তানজিম সাকিব, তানজিদ হাসান, তামিম, এদেরকে করতে হবে। এমনই একটা প্লেয়ার করলো সেঞ্চুরি, যে সেরা পেরারা, যে কিনা অবশ্যই নাই, মানে এই কম্বিনেশনটা প্রয়োজন। অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসিয়া ইসলাম, দোলা, আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, যেটা কথা বলছিলাম, ঢাকার জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, জয় পেতেই হবে। এই কথা বলে শেষ করছে আজকের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলম ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। ধন্যবাদ সবাইকে।